প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসির সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক, দেশে লাগামহীন অনিয়ম দুর্নীতির জন্য আওয়ামী লীগ দায়ী করছে বিএনপিকে, আর বিএনপি দায়ী করছে আওয়ামী লীগকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান মেগা প্রকল্পগুলোর মাধ্যমে দেশে গণ লুটপাট চালাচ্ছে সরকার। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাবি, দেশে লুটপাটতন্ত্র চালু করেছিল বিএনপি। দেশে দুর্নীতি নিয়ে যখন এমন পাল্টাপাল্টি দোষারোপ চলছে, তখন আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে দুর্নীতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিস্টার শেখ রবিউল আলম। স্বাগত। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার। প্রিয় দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনার প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, কিংবা প্রশ্ন করতে পারেন। জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে এই মুহূর্তে যারা RTVতে চোখ রাখছেন, চাইলে অনুষ্ঠানটা আপনারা ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। তো আমরা আলোচনায় যাব। প্রথমে শেখ রবিউল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে একটা দোষারোপের কথা বলা হচ্ছে যে লুটপাট তন্ত্র নিয়ে, আপনি এই বিষয়টিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTVর দর্শকদেরকে। দোষারোপে তো রাজনীতিতে থাকে। জি। এখন সরকারি দল তাদের দায়িত্ব কতটুকু পালন করছে, অথবা যে প্রক্রিয়ায় তারা ক্ষমতায় আছে সেটি কতটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, অথবা রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের যে জরাজীর্ণতা সেটা জনগণ কিভাবে দেখছে। আপনি শিরোনাম করেছেন রাজনীতি সাথে দুর্নীতির। এখন বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, চলছে, মহোৎসব চলছে, এটা তো সত্য। এ কথা তো কারো অস্বীকার করার নাই। কে শুরু করেছিল আর কে শেষ করছে মেগা মেগা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেটা নিয়ে হয়তো ধরেন ডিবেট রয়েছে। শুরু করেছে বিদায় এই প্রক্রিয়া শেষ করতে হবে, সব মানুষের সম্পদ লুটে নিতে হবে, জনগণের ভোটের অধিকার নিয়ে নিতে হবে, জনগণের রাষ্ট্রের অধিকার থেকে বঞ্চিত করতে হবে, মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করতে হবে। তো সেই জায়গায় তো সেটা কোনো ডিফেন্ড হতে পারে না। ওবায়দুল কাদের সাহেব যেভাবে বলেছে, রাজনীতিটা কি সেটা একটু বোঝা দরকার। রাজনীতিটা হচ্ছে রাষ্ট্র, সমাজ এবং জনগণের কল্যাণ, আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধির প্রতিষ্ঠিত করা একটা কর্মযোগ্যই রাজনীতি। এখন সেই রাজনীতি যদি এর সাথে যদি জনগণের সম্পর্ক না থাকে, রাজনীতিবিদ এবং জনগণের মধ্যে যদি বিস্তর আপনার দূরত্ব তৈরি হয়, জনগণের যদি জনপ্রতিনিধি নির্বাচিত করবার জন্য সুযোগ না থাকে, জনগণ যদি রাজনীতি বিমুখ হয়, জনগণকে যদি রাজনীতির সাথে সম্পৃক্ত করা না যায়, রাজনৈতিক দল এবং রাজনীতিকরা যদি জনগণের কাছে জবাবদিহি না হন, দায়বদ্ধ না হন, তাহলে কিন্তু দুর্বৃত্ত আয়ন তৈরি হয়, তাই না? সেই দুর্বৃত্তায়ন রাজনীতিতে হয়েছে। দুর্বৃত্তরা এসেছে, সুবিধাভোগীরা এসেছে। ধরেন জনগণ তার জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারছে না, প্রতিনিধি নির্বাচন করার তার অবাধ সুযোগ নেই পছন্দ মতো। তখন কি হচ্ছে, গেজেটে প্রকাশিত করে যখন আপনি জনপ্রতিনিধি তৈরি করবেন, মেম্বার অফ পার্লামেন্ট যখন তৈরি করবেন, তখন দুর্বৃত্ত এবং সুবিধাবাদীদের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ জনগণকে রাজনীতির থেকে নিবৃত্ত রেখে রাজনীতি কল্যাণকর হয় না, দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় না। দুর্বৃত্তরা যেখানে যাবে সেখানেই দুর্নীতি হবে, সুবিধাভোগীরা যেখানে যাবে সেখানেই দুর্নীতি হবে। আজকে রাজনীতিবিদদের আপনার অদূরদর্শিতার কারণে এবং ধরেন এক ধরনের জনসম্পৃক্তহীন হওয়ার কারণে এই দুর্বৃত্তরা এই সুবিধা পেয়েছে, যার ফলে দুর্নীতি দমানো যাচ্ছে না। সাধারণ মানুষ দুর্নীতির যে রয়েছে, কুপ্রভাব রয়েছে, তার সাফার। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। মিস্টার কাউসার, আপনি যদি বলেন, শেখ রবিউল যতক্ষণ কথা বললো আসলে একটু যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ সহ আলোচক বৃন্দ এবং যারা RTV অনুষ্ঠানটি দেখছেন। আমরা একটি বৈশ্বিক বিপর্যয়ে আছি, চিন্তা আছে আমাদের দেশে করোনার প্রকোপ বাড়ছে। তারপরও বলবো, সারা বিশ্বে শেখ হাসিনার নেতৃত্ব, কর্মকাণ্ড এবং উন্নয়ন সারা বিশ্ব কিভাবে দেখছে, কিভাবে বাহবা দিচ্ছে, এটা বাস্তবতার নিরিখে বলতে হবে। আর আমাদের বাংলাদেশের রাস্তার বিরোধী দল কিভাবে সেটা প্রকাশ করতে চাচ্ছে। দেখুন, 2006 সালের 66,000 কোটি টাকার বাজেট এখন 6,03,000 কোটি টাকাতে এসছে। এই যে 5 লাখ কোটি টাকা বেশি, এই কাজটা কি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে না? 4,000 মেগাওয়াটের বিদ্যুৎ আমরা 25,000 মেগাওয়াটে এনেছি এবং আগামী 10 বছর এটা 40,000 মেগাওয়াট হবে। আমরা
দেখুন, আমি আরেকটা প্রসঙ্গ আনতে চাই। ওনারা দুর্নীতির কথা বলেন, ওনারা গ্রেপ্তারের কথা বলেন, আসামির কথা বলেন, এগুলো সুনির্দিষ্ট কোনো কি বলবো অভিযোগ বা সুনির্দিষ্ট সীমারেখা, কয় লাখ, কত কোটি, কত হাজার কোটি টাকা, কয় হাজার কোটি টাকার প্রজেক্টে কয় হাজার কোটি টাকার দুর্নীতি হয়, এগুলি বলার জন্য ওনারা বলেন। আমি দেখেন ছোট্ট একটা ইয়ে দিতে চাই। গতকাল আপনারা দেখেছেন অস্ট্রেলিয়ান একটা প্রফেসর গবেষণায় বলেছেন, ওনার গবেষণায় সেটা চলে আসছে যে বাংলাদেশ আঞ্চলিক শক্তিতে পরিগণিত হচ্ছে। হ্যাঁ, ওনার বক্তব্য কি এসছে, এই করোনাময় কালে দেশটা স্বাধীন হওয়ার পর আমরা এই বাংলাদেশ আপাতত সম্ভাবনাহীন এবং তলাবিহীন জরুরি একটি দেশ ছিলাম। 2021 সালে 16 কোটি মানুষের দেশ আমরা একটা আত্মবিশ্বাসী জাতি হিসেবে পেয়েছি। রপ্তানি আমাদের উদীয়মান অর্থনীতি হয়েছে। গত 2 দশকে 6% প্রবৃদ্ধি অর্জন করেছি। 2020 সালে করোনাময় কালেও আমাদের প্রবৃদ্ধি 5.2 নেমে এসেছিল, যেটা 2021 সালে 6.8 হয়েছে এবং 2022 সালে সেটা 7.2 ভাগে যাবে। আমাদের মাথাপিছু আয় $2,227 গিয়েছে। স্বাস্থ্য গড়ায়ু, জন্মহার, নারীর ক্ষমতায়ন, দক্ষিণ এশিয়ায় আমরা উপরে আছি। আমাদের রিজার্ভ 46 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এটা আমাদের বাস্তবতা, স্লোগান নয়। কাউসার ভাই, না, যেটা বলা হচ্ছে অস্ট্রেলিয়ান সেই স্ট্র্যাটেজির বক্তব্য আমিও দেখেছি, বলা হচ্ছে যে ম্যাক্রো লেভেলে বাংলাদেশ খুব ভালো করছে সামষ্টিকভাবে, কিন্তু ভেতরে যে অনিয়মগুলো থাকছে, দুর্নীতি থাকছে, তারপরে সুশাসনের অভাব থাকছে, এই পথঘাট রাস্তাঘাটের যে অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব মিলে সেরকম একটা মাইক্রো লেভেলে প্রবলেম কিন্তু রয়ে গেছে। ম্যাক্রোতে আমরা ভালো করছি, কিন্তু মাইক্রো প্রবলেমগুলো সমাধান কিন্তু আমরা করতে পারছি কিনা, এই বিতর্ক কিন্তু আসছে। আপনি সঙ্গেই থাকুন। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। আমি বলছিলাম জি, গাইবান্ধা থেকে। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন দল বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকে, যেমন শেষ সময়ে ক্ষমতায় আছে 2009 সাল থেকে এই সরকার ক্ষমতায় আছে। আসলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় আসলে দুর্নীতি হচ্ছেই। আসলে দেশ উন্নয়ন হচ্ছে ঠিকই, বিভিন্ন জায়গায় উন্নয়ন হচ্ছে, এই দুর্নীতিটা যদি কম হতো তাহলে আমরা কি আরো বেশি উন্নতির দিকে যাইতাম না? অনেক ধন্যবাদ গাইবান্ধা থেকে প্রশ্ন করার জন্য। কাউসার ভাই, এইটাই বোধহয় মানুষের বক্তব্য এরকমই, যে দুর্নীতিগুলো কমাতে পারলে উন্নয়নের গতি হতে আরো বাড়তো। আসলে আমরা যদি বিরোধীরা থাকতাম, আমরা হয়তো ওই ধরনের অভিযোগ করতাম, কিন্তু অভিযোগগুলি সুনির্দিষ্ট হবে। সরকার, কোন সংস্থা বা কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হবে, সেটা রাজনীতির কারণে শুধু যদি বলা, একটা দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বলা, আমরা কিন্তু সেই জায়গায় গিয়েছি। দেখুন, এই বাজেট পেশ হয়েছে, বাজেট পাস হবে। দেখুন, এই করোনাময় কালে কিন্তু আমাদের কোনো একটি খাতে বরাদ্দ কম হয়নি, কাজও কম হয়। যেটা করা হয়েছে সেটা সমন্বয় করা হয়েছে। আমাদের মেগা প্রজেক্টের কাজও কিন্তু বড় নেই। দেখুন, কষ্ট করে বলতে চাই, আমাদের গত বাজেটের বা জানেন আমাদের এই মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্লোগান ছিল যে এ দেশে না খেয়ে কেউ মারা যাবে না, খাদ্যহীন এবং কেউ গৃহহীন থাকবে না। আপনি লক্ষ্য করেছেন আজকেও মাননীয় প্রধানমন্ত্রী 53,000 যাদের ঘর নেই তাদের মধ্যে ঘর দিয়েছেন, এবং গত জানুয়ারি মাসে 60,000 দিয়েছেন। এইভাবে 9 লক্ষ পরিবারের কাছে এই ঘরটি পৌঁছে দেবেন। যার থাকার জায়গা নেই তাদের কাছে এই ধরনের একটি ঘর কিরকম প্রাপ্তি, এটা হয়তো যারা পেয়েছে, আজকে আপনারা অনেক কিছু শুনেছেন, আমরাও আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে যারা পেয়েছে তাদের অভিযুক্তি দেখেছি। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা যে স্লোগান দিয়েছিলেন যে গ্রামকে শহর করবেন, সে সুবিধা দিয়েছেন। যার গৃহ নেই তাকে গৃহ দিয়েছেন। মুজিব বর্ষের স্লোগান বাস্তবায়ন করেছেন। হ্যাঁ, দর্শক ভাই যে কথাটি বলেছেন, দেখুন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বড় বড় কাজগুলি হচ্ছে, আমাদের কিছু ভোগান্তি হচ্ছে। যেহেতু কাজ চালু থাকে, একটা রাস্তায় কাজ হলে একটা রাস্তায় চলমান কিছু সমস্যা হয়, এটা হচ্ছে। কাজগুলো তো শেষ হচ্ছে না। আপনি দেখেছেন যে নিয়মিত রিপোর্ট হচ্ছে এই টঙ্গী থেকে চন্দনা পর্যন্ত 5 বছরে কাজ হওয়ার কথা, 9 বছর হয়ে গেছে, কাজ শেষ হয় না। কবে হয় মানুষ জানে না। প্রতিদিনের জনজীবনের ভোগান্তি। মানুষ কিন্তু এত বড় কিছু চায় না, তার প্রতিদিনের জীবনটা একটু স্মুথ চায়। 9 বছরও শেষ হয়নি, এবং কবে হবে কেউ বলতে পারছে না। একটা উন্নয়ন কাজ হবে, কিন্তু কাজের না, 5 বছরে হওয়ার কথা, কেন 9 বছর হচ্ছে না? কে অ্যাকাউন্টেবল এর জন্য? কেউ তো জবাবদিহি করছে না।
কেউ এটা কথা বলছে নিশ্চয়ই না এটা আপনি নিয়ে। এটা নিশ্চয়ই নিয়মিত গতকাল রিপোর্ট হচ্ছে। সড়ক ও সেতু সচিবের বক্তব্য শুনেছেন। এখানে 3টি সংস্থার সমন্বয়হীনতার জন্য হয়েছে এবং জি। বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে ঢাকা গাজীপুরকে চলমান করা হবে। না, যেটা 9 বছরে পারে না সেটা কি 7 দিনে পারা যাবে? আপনি সঙ্গেই না, থাকুন। দেখুন, কাজল ভাই যদি চলমান বলেন, করার আমলিক জন্য এটা বিএনপি করা দুজনের হয়েছে। কথা আমরা শুনলাম, কিন্তু সাংবাদিক হিসেবে আপনার মূল্যায়ন যদি আপনি একটু বলেন। আমি কাউসার সাহেবের একটা কথা দিয়ে শুরু করি যে নিশ্চয়ই। আমরাও যদি বিরোধী দলে থাকতাম আমরাও অভিযোগ করতাম। এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে সরকারের সমালোচনা বিরোধী দল করবে। তো আমি যেটা মনে করি, বিরোধী দল সরকার সমালোচনা করেন, সেই সমালোচনা যদি পিন পয়েন্টেড তথ্য নির্ভরই শুধু নয়, তথ্য সমৃদ্ধ যত হবে ততই সমালোচনাটাকে জোর দেবে। নাম্বার 1। নাম্বার 2, দেখেন উন্নয়ন হচ্ছে সত্যি কথা, কারণ তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ এখন শ্রীলঙ্কাকে ধার দিচ্ছে, সুদানকে অনুদান দিচ্ছে। এটা আসলে একটা খুব গর্বের বিষয়, সবার জন্য, দলমত নির্বিশেষে সকল বাঙালির জন্য এটা গর্বের বিষয়। এবার আসে আপনি যেটা বলেন 5 বছর থেকে 9 বছর কেন হয়, দুর্নীতিটা ওখানে। পৃথিবীর কোনো দেশই কিন্তু দুর্নীতিমুক্ত দেশ সারা পৃথিবীতে তো 1-2টা আছে, দুর্নীতি সবখানে আছে, কিন্তু দুর্নীতির ব্যাপ্তি এবং দুর্নীতি Exactly. নিয়ন্ত্রণে সরকার কতটুকু আন্তরিক এবং কতটুকু কার্যকর ভূমিকা নিতে পারছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা বলি না যে দুর্নীতি মুক্ত করব, এটা বলার কোনো কারণ নেই। কমিয়ে আনতে হবে আসলে, জি, আমরা নিয়ন্ত্রণ করব দুর্নীতির। যখনই প্রকল্পের মেয়াদ বাড়ে তখন কিন্তু দুর্নীতিও বাড়ে। এবং দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে প্রকল্প ব্যয় পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি হচ্ছে, এটা বিভিন্ন তথ্য পরিসংখ্যান আছে। কিন্তু এগুলোর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থাটা নিতে না পারার কারণেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। আজকে যদি একটা প্রজেক্ট 5 বছরের জায়গায় 6 বছর হলে শাস্তিমূলক ব্যবস্থা বা প্রকল্পের যারা দায়িত্বে থাকেন তাদের দায়িত্ব অবহেলার জন্য যদি পদক্ষেপ নেওয়া হতো, তাহলে কিন্তু আরেকটা প্রকল্প 5 থেকে 9 বছরে যেত না। যখন আপনি মানে শাস্তিহীনতার সংস্কৃতি যদি চালু হয় এবং সহ্য করার সংস্কৃতি যদি চালু হয়, তখন এগুলি হতেই থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্সের কথা বলেন, প্রকল্প কাজ সঠিক সময়ে শেষ করার কথা বলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে তারপরে স্টেপগুলিতে বোধহয় ওই মনোভাব, ওই চেতনা বা ওই অর্ডারগুলি ওইভাবে ফলো করা হয় না। কেন করা হয় না, এটা সরকারি দায়িত্ব। জাকির ভাই, এটা কিন্তু গ্রামে গঞ্জে মফস্বলে না, ঢাকা শহরে, রাজধানী শহরে, এয়ারপোর্টের পরে আমি সেটাই বলছি। সবাই দেখছে, আপনি দেখেন প্রত্যেকে দেখছে এটা। রুবাদ, গত শুক্রবার সকালে আমি 8টায়, এবং এর কোনো সুরাহা নেই। না আমি 8টায় ঘুম থেকে উঠে শুক্রবার সকালে জি। টেলিভিশন ছাড়ার পর স্ক্রল দেখলাম, আব্দুল্লাহপুর থেকে পর্যন্ত 12 কিলোমিটার যানজট দীর্ঘক্ষণ। তো শুক্রবার সকালে 12 কিলোমিটার যেতে এক ড্রাইভার আমাকে বলেন 4 ঘন্টা। না 12 কিলোমিটার তো শুক্রবার সকালে এটা হওয়ার কথা না। এটা কেন হয়েছে, ওই কারণ আমি সেটাই বললাম যে যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এগুলি বাড়বে। সরকারের অনেক উন্নয়ন কর্মকাণ্ড আছে, অনেক পজিটিভ দিক আছে, কিন্তু জনসাধারণ কিন্তু, আমি কিন্তু ওই যে মানে আমি কিন্তু বড় প্রজেক্টের সুখের চেয়ে আমি কিন্তু আমার আপাত দুর্ভোগটা বেশি করে গণ্য করি, তাই না? কাজে এই আপাত দুর্ভোগটা যদি আমি কমাতে না পারি, বড় প্রজেক্টের সুখ কিন্তু সাধারণ মানুষের কাছে খুব বেশি গ্লোরিফাই করা যায় না। এই ব্যাপারটা বোধহয় আমাদের একটু নজর দিতে হবে যে সাধারণ মানুষের সুখ সুবিধা, যেটা রুবাদ বলছিলেন, যে এই যে তাদের এই কষ্টটা এভরিডে লাইফে প্রতিদিন তাদেরকে যেটা মানে ফেস করতে হয়, দৈনন্দিন জীবনের কষ্টটা বাড়িয়ে যদি আমি মেগা প্রজেক্টে যাই, সেটা কিন্তু সাধারণ মানুষ খুশি হয় না। এই বিষয়টা বোধহয় নজরে এবং আমলে নেওয়ার সময় এখন। অনেক ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো, আপনি যদি একটু বলেন। না, দুর্নীতির যদি আপনি বুড়াতে যান তাহলে আমাদের সমস্যা রয়েছে। একটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে হচ্ছে রাজনীতিকরণ আছে, দুর্বৃত্তায়ন আছে, এটা অস্বীকার করা যাবে না। দেখেন, আমাদের নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা ক্রেডিবল নির্বাচন আয়োজন করতে পারছে না, এবং তাদের মধ্যেও দুর্নীতির অনেক অভিযোগ হয়েছে তাদের বরাদ্দকৃত অর্থের জায়গায়। আমাদের মহা হিসাব ও নিরীক্ষণ দপ্তর, আপনি জানেন এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এত অনিয়ম, এত দুর্নীতি, এত পাচার, তারাও কিন্তু অডিটের মাধ্যমে কোনো জনসমক্ষে কোনো কিছু মানে প্রকাশ করতে সক্ষম হচ্ছে না। তার মানে কি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ফাংশন করছে না। আমাদের ধরেন সরকারি কর্ম কমিশন মেধাবীদের নিয়োগ দিতে পারছে না, আমরা দেখছি যেভাবে আসছে। তো এই রকমের যখন হয়ে যায় তখন কিন্তু দুর্বৃত্তায়ন হয়ে যায়, সুবিধাভোগীরা চলে আসে। আমাদের এই সামাজিক সংগঠনগুলি, সেখানে সমাজকর্মীরা নাই, সেখানেও দেখবেন ক্ষমতাবানদের এবং টাকাওয়ালাদের আধিপত্য। আপনি যদি আমাদের যান, ব্যবসায়ী সংগঠনগুলি যায়, যারা ব্যাপক হারে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সুবিধা নিচ্ছে, অর্থ পাচার করেছে, আসছে না। একটা ব্যবসায়ী সংগঠনে ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করছে না। আপনি গত 10 বছরে কোনো একটা ব্যবসায়ী সংগঠনের প্রত্যক্ষ ভোটে কোনো নেতা নির্বাচিত হয় নাই, সব কিন্তু সরকারি দলের অনুগতদের দায়িত্ব দেওয়া হচ্ছে, যার ফলে এদের জবাবদিহিতা থাকছে না, এবং যে যেখানে কাজ করছে সেখানে কিন্তু দুর্নীতির আশ্রয় নিচ্ছে। এই যে
দাদা বলছিলেন যে বড় মেগা প্রজেক্ট, আচ্ছা আপনি মেগা প্রজেক্টগুলো যান, প্রকল্প ব্যয়টা দেখেন, প্রকল্পের যে প্রাক্কলন সেখানে রয়েছে ত্রুটি, ব্যাপক হারে টাকা ধরে রাখা হচ্ছে, 5 বছরের প্রকল্প 10 বছরে যাচ্ছে, গুণগত মান ঠিক থাকছে না, নির্দিষ্ট সময় হচ্ছে না, তাহলে ওই প্রকল্পের সুফলটা মানুষ কোথায় পাচ্ছে? প্রকল্প ব্যয় যখন বাড়ছে, সেই বাড়তি যে ব্যয় তার যে ঋণের যে সুদ সেটা তো জনগণকে দিতে হচ্ছে। এই কাসার ভাই বললেন যে বড় বাজেট করেছে, বড় বাজেট মানে কি ভালো বাজেট? আপনি অনুন্নয়ন খাতে যে ব্যয় করবেন, রাষ্ট্র ব্যবস্থাপনা ব্যয়, সেটাই জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর থেকে দিচ্ছেন। ডেভেলপমেন্ট বাজেট, এডিপি, সম্পূর্ণ বৈদেশিক সহায়তা এবং ঋণ নির্ভর রাখছেন, তাহলে বড় প্রজেক্টের সুফলটা কোথায় হলো? জনগণের কাছ থেকে অধিকারে ভ্যাট নিচ্ছেন, ট্যাক্স নিচ্ছেন, খাতওয়ারি বরাদ্দ করছেন, দুর্নীতি করছেন, আর রাষ্ট্র ব্যবস্থাপনায় ব্যয় করছেন, অর্থাৎ সরকারি কর্মকর্তা, কর্মচারী, আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের ব্যয়, সরকারের ব্যয় নির্বাহ করছেন। তো আপনার কাজটি, সরকারের মূল কাজটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত খাত। আপনি সেই রাষ্ট্রায়ত্ত খাতে যান যেটা সরকার ব্যবস্থাপনা করে, সেখান থেকে বাজেটে কোনো টাকা তো আনাই যাচ্ছে না উন্নয়ন প্রকল্পে অথবা অনুন্নয়ন প্রকল্পে। পক্ষান্তরে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে ভর্তুকি দিতে হচ্ছে। আপনি ট্রেন বলেন, বিমান বলেন, সরকারি কলকারখানা বলেন, এখনো 2000 কোটি টাকার উপর ভর্তুকি আপনি দিচ্ছেন। রাষ্ট্র তো ব্যাংকগুলির থেকে আপনি রাজস্ব থেকে ভর্তুকি দিচ্ছেন। এটা কি কোনো রাষ্ট্র ব্যবস্থাপনা হলো নাকি? এই যে সক্ষমতা কিছুটা আমাদের বেড়েছে, সেই সক্ষমতা তো জনগণ বাড়িয়েছে। বেসরকারি খাত থেকে কিছু ধরেন জনগণ কন্ট্রিবিউট করছে, যার যার জায়গা মতো থেকে কৃষকরা উৎপাদন করছে, কিন্তু সরকারের যে ব্যবস্থাপনা এবং সরকারের যে ব্যয়, সেই জায়গায় তো জরাজীর্ণ অবস্থা রয়েছে। সেখানে সরকারকে পার্লামেন্টে জবাবদিহি করতে হচ্ছে না, আয় ব্যয়ের হিসাব দাখিল করতে হচ্ছে না, কোনো বিতর্কের সুযোগ থাকছে না, কোনো বিরোধিতার সুযোগ থাকছে না। আবার পার্লামেন্ট মেম্বার যাদেরকে আপনি নির্বাচিত করেছেন বা সাজিয়েছেন বলবো আমি, গেজেটে প্রকাশ করে, তাদের জনগণের কাছে দায়বদ্ধতা থাকছে না। রাজনীতিতে দুর্নীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় দুর্নীতি কখনো যাবে না যদি জনগণকে আপনি রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করতে না পারেন, রাজনীতির সাথে সম্পৃক্ত করতে না পারেন। সরকার যেটা করছে, জনগণকে রাজনীতি থেকে বিরত রেখে দুর্বৃত্তদের আশ্রয় নিচ্ছে ক্ষমতায় থাকার জন্য, যার ফলে এই লাগামহীন দুর্নীতি ক্রমাগতভাবে চলছে। জি, কাউসার ভাই, যদি আপনি বাজেটের কথা বলেছেন, কিন্তু আমরা দেখলাম সাবের হোসেন চৌধুরী নিজেই বলেছেন যে বাজেটে পার্লামেন্টে এমপিদের কথা বলার কোনো সুযোগই ছিল না, কোনো ডিবেট তৈরি হয়নি। আমরা বাজেট তৈরি করে জাস্ট এমপিরা এসে পাশ করে দেয়। এই যে পার্লামেন্টের ডিবেট অ্যান্ড ডিসকোর্স, সেটি কিন্তু আমরা বাজেটে কোনো আলোচনা দেখছি না। দেখুন, গত 2 বছর গতানুগতিক বাজেটে কিন্তু হয়, সংখ্যা বাড়ে, আয়তন বাড়ে, এবারের বাজেট ক্রিয়েটিভ বাজেট যেটা বলি, সেরকম সৃজনশীল বাজেট কিন্তু আমরা পাচ্ছি না। না, দেখুন, দেখতে হবে, গত 2 বছর যাবৎ বাজেটে আলোচনা কম হচ্ছে। এটাও জানেন, করোনার কারণে সীমিত আকারে বাজেট বক্তা হচ্ছে, পাশ হচ্ছে। কিন্তু এটা নিশ্চয়ই খেয়াল করবেন, বাজেট কিন্তু খাতওয়ারি হয়। আমাদের উন্নয়ন খাত, এইসব খাতে আমাদের বরাদ্দ কমছে কিনা বা বাস্তবায়নটা হচ্ছে কিনা। দেখুন, যেখানে 30-40 হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, মেগা প্রজেক্ট, সেখানে আমাদের আলোচনার বিষয় কি? বালিশ এবং পর্দা। দুর্ভাগ্যজনক, এটা একটা সাব স্টেট ইঞ্জিনিয়ার বা ওই পর্যায়ে একটা অপরাধ করেছে এবং তাদেরকে তদন্তের আওতায়, বিচারের আওতায় আনা হয়েছে, এই জিনিসটা করছে। কিন্তু দেখতে হবে, আমরা 50 বছরে পা দিয়েছি। এই বাংলাদেশ 50 বছরে আমাদের চেহারা কি থাকা দরকার ছিল? 1975 সালের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, শেখ রবিউল আবুলদের যে সরকারও দীর্ঘদিন ছিল, তারা কি তখন এই ধরনের প্রজেক্টগুলি হাতে নিয়েছিল? যদি এই প্রজেক্টগুলি হাতে নিত, তাহলে আমাদের এই রাজধানীর আশেপাশে এই জনদুর্ভোগ। অনেক ধন্যবাদ কাউসার ভাই, আমি দুঃখিত, আমাদের ব্রেকে যেতে হবে, আমি ফিরে এসে আপনাকে দিয়ে শুরু করব। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম রাজনীতিতে দুর্নীতি। সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসি আলোচনায়। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসিতে। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। আমরা কথা বলছিলাম রাজনীতিতে দুর্নীতি। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি। কাউসার ভাই, আপনি শেষ করতে পারেননি বিরতির আগে। না, আপনারা যেটা বলতেছিলেন যে উন্নয়নে মহাভক্তি, যেটা দেখুন, আমি বলতে চেয়েছিলাম যে লক্ষ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটা স্বাধীন করেছিলেন 1975 সালে 15 আগস্টের পর, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা কি এই বাংলাদেশটি 50 বছরে কি অবস্থায় থাকবে, কত জনসংখ্যা হবে, সেটা চিন্তা করেছিলেন? দেশের উন্নয়নের কোনো কাজ করেছিলেন? বা রাজনৈতিক ভাবে দেশকে কতটা দেউলিয়া করে ফেলেছিলেন, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার 96 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর প্রথম কিছু কাজ শুরু হয়। আপনি তো জানেন, আমাদের এক সময় আমরা জানতাম মফস্বল শহর,
অর্থাৎ জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে গ্রাম বা ইউনিয়নকে বিচ্ছিন্ন ছিল। পত্রিকায় পেতাম পরের দিন। আজকে বাংলাদেশে মফস্বল টার্মটা নেই। জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখন এই গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে কানেক্টিং করতে পেরেছেন। শুধু রাস্তা দিয়ে না, ডিজিটালিও কানেক্ট করতে পেরেছেন। অর্থাৎ শহরের সব সুবিধা উনি গ্রামে দিতে পেরেছেন। হ্যাঁ, এবার আসেন মহা বড় প্রজেক্ট গুলো। দেখুন, আমাদের 7 কোটি লোকের এই বাংলাদেশ এখন 17 কোটি লোক হয়ে যাচ্ছে। এটা আমাদের আরো 30 বছর আগে চিন্তা করা দরকার ছিল যে আমাদের দেশে 20 কোটি লোক হলে আমাদের কি কি অবকাঠামো দরকার, আমাদের কি কি রাস্তাঘাট দরকার, কি কি বিষয় দরকার। ঢাকা শহরের লোক ছিল মাত্র 40 লক্ষ। সেই ঢাকা শহরে এখন 2.5 থেকে 3 কোটি লোকের বসবাস। 2.5 কোটি 3 কোটি সিটি কর্পোরেশনে কি কি সুবিধা থাকা দরকার, এই বিষয়গুলো বিবেচনায় আনা হয়নি। তারপর আমরা বলি আবার 9 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর জননেত্রী শেখ হাসিনা কাজটি ধরেছেন। দেখুন, পদ্মা সেতু নিয়ে অনেক কাহিনী শুনেছেন। পদ্মা সেতুর আগে দুর্নীতির ব্যাপারে তারা কমপ্লেন করেছিল। সেই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে কিন্তু দৃশ্যমান। করোনাময়কালে কাজ একটু বিলম্ব হয়েছে, এটা অস্বীকার করার জন্য নেই। কারণ আপনি জানেন আমাদের বড় বড় প্রজেক্টে বিদেশি বাইরের ইঞ্জিনিয়াররা কাজ করে থাকেন। তাদের মধ্যেও ইতিমধ্যে কিছু ইঞ্জিনিয়ার মারাও গিয়েছেন করোনায়। তারপরেও কিন্তু আমাদের কাজগুলি বন্ধ হয়নি। আমরা স্বীকার করি মেট্রো রেলের কারণে আমাদের ঢাকা শহরে একটু সমস্যা হচ্ছে। আপনারা যেটা তুলেছিলেন টঙ্গী জয়দেবপুরের রাস্তা, সেখানে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যাটা বাড়ে। কিন্তু আমরা মনে করি, আমি একটা উদাহরণ দিতে চাই। আপনারা যদি সাম্প্রতিক কালে ঢাকা থেকে মাওয়া গিয়ে থাকেন, এই মাওয়া এখন কতক্ষণে যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়। অথচ 2 বছর আগে এই মাওয়াতে যেতে আমাদের 3-4 ঘন্টা সময় লেগেছিল, ভোগান্তি হয়েছে। এখন 40 মিনিটে যাওয়া স্মুথলি। আমরা মনে করি আগামী 1-2 বছরের মধ্যে আমাদের পদ্মা সেতু চালু হবে, ঢাকার মেট্রো রেল চালু হবে। গাজীপুর দিয়ে 16টি জেলার লোকজন আসা যাওয়া করে, সেটাও নিশ্চয়ই আমাদের খুলে দেওয়া হবে। আমাদের ঢাকা চট্টগ্রাম ডবল 4 লেন রাস্তা হয়েছে। আমাদের ঢাকা ভৈরব আখড়া ডবল রেল লাইন হচ্ছে। যোগাযোগ ব্যবস্থায় জননেত্রী শেখ হাসিনার সরকার একটা ব্যাপক পরিবর্তন আনতে পেরেছে এবং এটা সুফল মানুষ পাবে। জি, হ্যাঁ, এবার অনেক আসুন ধন্যবাদ কাউসার ভাই। বলার জন্য বলা। জি, এই যে বিরোধী দল অভিযোগগুলি করেন, হ্যাঁ, কোনটাই কিন্তু সুনির্দিষ্ট না, তথ্যভিত্তিক না। সে করে বল এটা বলার সুনির্দিষ্ট জন্য তথ্য বলেন। আছে কিনা আপনার কাছে এবং জনগণ দুর্নীতির, সেটাও এগুলি জানতে গ্রহণ চাচ্ছি। করছে না। জি, আচ্ছা, দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য শুধু আমার কাছে নেই, জনগণের মুখে মুখে। আপনি যদি যান, আমাকে মানে বলতে সেই জনগণটাও আপনাদের সুনির্দিষ্ট সাথে হলো না, দিচ্ছে না। সেটা তো মূল হ্যাঁ, সমস্যা। সেটা আমি বলছি, জনগণ তো 32 কোটি না, আওয়ামী লীগে বলে 16 কোটি আওয়ামী লীগের সঙ্গে আছে, বিএনপি বলে 16 কোটি আমাদের আচ্ছা, সঙ্গে আছে। আপনি কি আমাকে বলতে আমরা তো বলবেন নাকি কাজল ভাই? মানুষের হিসাব তো আমরা খুঁজে পাই না। কাজল ভাই কাছে বলুন যাবেন, আপনি, আমি বলুন। দেখেন, এই যে পদ্মা সেতুর কথা দেখি না যে তাদের সাথে বললেন, পদ্মা সেতুর কথা যেটা জনগণ তাদের বললেন, সাথে একাত্ম জি, প্রকাশ আপনি জানেন করেছে, সেটা আমরা নিশ্চয়ই। দেখতে পাচ্ছি না। পদ্মা সেতুতে আমাদের 10,000 কোটি টাকার বরাদ্দ ছিল। সেই সেতু শেষ করছেন 30,192 কোটি টাকায় শেষ করছেন, অর্থাৎ প্রাক্কলন থেকে 3 গুণ ব্যয় বাড়িয়েছেন। না, প্রথম ঠিক থেকে আছে। রেল লাইন ছিল না, রেল লাইন সংযোগ না, রেল লাইনে করা আলাদা হয়েছে। 34,000 কোটি টাকা, না, সেটা দেখুন, আলাদা। রেল লাইনের এবং জন্য আলাদা 34,000 কোটি টাকা প্রত্যেকটা বরাদ্দ খাতে হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা পদ্মা জিনিসের সেতুতে দাম যদি আপনি বৃদ্ধি ওইভাবে যান, হয়েছে, এটা 70,000 বুঝতে কোটি হবে। টাকা বরাদ্দ হয়েছে ইতিমধ্যে। এই বরাদ্দের মধ্যে আপনি- শেষ হবে তার মধ্যে কোনো আশা আপনি নাই। এটা বাড়ি করে দেখেন, আপনাকে না পাবে 50 লাখ করে, খরচ হবে 1.5 কোটি। এটাই আচ্ছা, তাহলে এখন বাস্তবতা। আপনি বলছেন যে প্রাক্কলনগুলো এবং এই সরকারি ধরনের এভাবে হয়, মহাপ্রজেক্ট আমাদের দেশে হয় আপনি নাই। যেভাবে বলছেন সেভাবে সরকারি প্রাক্কলন হয়? সরকারি দেখেন, প্রাক্কলন সবকিছু দিল্লিতে- জেনে বুঝে দিল্লিতে যাচাই যখন করে সাবওয়ে হয়, অর্থাৎ এই দিল্লি এমন বাজেট এই করেছিল, যে সেই বরাদ্দগুলি বাজেটে আপনারা দিল্লি সাবওয়ে বাড়িয়েছেন, করতে পারেনি। এগুলি পকটস্থ হয়েছে, যেখানে 3 গুণ 4 গুণ লুটপাট হয়েছে, বাজেটে বিদেশে পাচার হয়েছে, যারা এই সাবওয়ে শেষ প্রকল্পের সাথে করতে জড়িত, হয়েছে। সরকার থেকে অন্যরা। আপনি দেখেন, এই যে আমাদের মগবাজার ফ্লাইওভারটা 377 কোটি টাকা বরাদ্দ ছিল, শেষ হয়েছে 1275 কোটি টাকায়, 3 গুণেরও বেশি টাকা ব্যয় করা হয়েছে। এখন জনগণের টাকা কারা ব্যয় করেছে? এই স্বাস্থ্য মন্ত্রণালয় কয়েকদিন আগে আপনি জানেন 250 টাকার একটা সুচ তারা কিনছে 25,000 টাকায়, 100 গুণ বেশি। একটা ক্যানোলা 80 টাকা দাম, 1400 টাকায় কিনছে। এই দুর্নীতি হচ্ছে না? কোন সেক্টরে দুর্নীতি হচ্ছে না আপনি আমাকে বলেন বাংলাদেশে? না, আমি তো প্রত্যেকটা বলেছি, সেক্টরে বালিশা দুর্নীতি হচ্ছে, পর্দায় সুনির্দিষ্টভাবে আলোচনাটা বাদ হচ্ছে। দেন। আপনি এটা এটা অস্বীকার একটা করবেন এই বড় দুর্নীতির রাজনীতির জায়গায়? আলোচনার অস্বীকার বিষয় করার হতে কোনো পারে সুযোগ না। নেই। এবং আপনি যদি সাউথ এশিয়ার দুর্নীতির সূচকে আফগানিস্তান শুধু আমাদের পিছনে, তারপরই আমাদের অবস্থান। এটা কতদিন ধরে? দীর্ঘদিন ধরে আছেন এই অবস্থানে। সরকার কোনো ইনিশিয়েটিভ নিয়েছে? সরকার ইনিশিয়েটিভ নেই, কারণ সরকার এখানে সুবিধাভোগী। এবং আমি আবারও বলতে চাই যে সরকারের রাজনৈতিক দুর্বৃত্তায়নের অংশ এটা। সরকার ডিপেন্ড করেছে হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদের উপর নির্ভর করে, জননির্ভর না হয় তাদের উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চায়, যার ফলে দুর্নীতির স্বর্গরাজ্য বাংলাদেশে হয়েছে এবং দুর্নীতিবাজরা অবাধ হয়েছে। দুর্নীতি করে বাংলাদেশের শাস্তির আওতাও কাউকে আনা যায়নি।
আপনি দেখেন অর্থ পাচারে বাংলাদেশ 25তম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র। গত এক দশকে 9 লাখ কোটি টাকা পাচার করেছেন। আপনি সুইস ব্যাংকের কয়েকদিন আগে দেখেন 5,000 কোটি টাকার উপরে সেখানে রয়েছে কাদের টাকা। এবং অর্থমন্ত্রী নিজেও জানেন না যে কারা টাকা পাচার করেন, সেটাও খোঁজেন না। কেন খোঁজেন না? যারা পাচার করেন তারা উনাদের সাথে জড়িত, এই জন্য ওখানে দেখার সুযোগ কারো নাই। যার ফলে আমি বলছি যে বাংলাদেশে এই যে দুর্নীতির কথা বলছেন, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হয়েছে। আপনি জানেন একটা টিনের ঘরের ছাপড়া সেটা 6 কোটি টাকায় রিকোজিশন করা হয়েছে, একটা কলা গাছ 60 লাখ টাকা, একটা নারকেল গাছ 2 কোটি টাকা। লুটপাট করেননি, ক্রমাগতভাবে করছেন। কারণ কি? আপনাদের পার্লামেন্টে জবাবদিহি করা লাগে না, জনগণের কাছে জবাবদিহি করা লাগে না। আপনাদের যদি জনগণের কাছে ভোটের জন্য যাওয়া লাগতো, তাহলে জনগণের অর্থ যেভাবে লুটপাট করছেন, মিস ইউজ করছেন এবং পাচার করছেন, তার বিচার তো জনগণ করতো। সে পথ তো রুদ্ধ করেছেন। রুদ্ধ করার ফলে আজকে দুর্নীতির এই যে চিত্র, এই যে ভয়াবহ অবস্থা, সেটা জনগণ সাফার করছে, জনগণ অসহায় হয়ে যাচ্ছে। আর আপনারা জবাবদিহি করার কোনো প্রয়োজন মনে করছেন। অনেক ধন্যবাদ জাকির কাজল, আপনি যদি একটু বলেন। শেখ রবিউল আলম, আমি তো বলে নিচ্ছি একটু কাউসার ভাই একটু পরে, কাজল ভাই বলেন এই রাউন্ডে, উনি একটু বলুন। আমি তারপরে যেটা বলতে চাই, দেখেন যে এই দুর্নীতি এবং এগুলো কিন্তু আমাদের লিগেছে, এগুলো কিন্তু যে এই সময় দীর্ঘ সময় ধরে হয়ে আসছে। তবে একটা পজিটিভ দিক আমি যেটা মনে করি, জি। আগে যে দুর্নীতিগুলি বা অনেক সময়, এখন কিন্তু এই যে 80 টাকার ক্যানোলা যে 25,000 টাকাতে কেনা যায়, এটা কিন্তু এখন বেরিয়ে আসছে। এই যে এইটাকে আমি একটা উত্তরণ বলবো যে অন্তত দুর্নীতিগুলি প্রকাশ হচ্ছে এবং কিছু কিন্তু ব্যবস্থা যেটা নেওয়া হচ্ছে, যেটা কাউসার বলছেন, কিছু কর্মকর্তা, কিছু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট এই লেভেলের দুর্নীতিগুলি বিচার হচ্ছে, বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এদের পেছনে যারা আছে তাদেরকে, যারা মাস্টার মাইন্ড, সেটা হলো মূল তারা কথা। ধরাছোঁয়ার বাইরে থাকছে। 2 নম্বর, বাংলাদেশে একটা কথা বলা হয় যে আমলাদের বেতন মানে সরকারি ব্যয় বাড়ানো হচ্ছে। আমি কিন্তু এটার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। দেখেন, বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কিন্তু ওয়ার্ল্ড কন্টেস্ট বাদ দেন, সাউথ এশিয়ার কন্টেস্টেও কিন্তু অনেক কম। তাদেরটা বাড়ানো নিয়ে আমার আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে তাদের সততা এবং দক্ষতা নিয়ে, তাদের সেবার মান নিয়ে। আমি যখন যাদের বেতনটা বাড়াবো, তাদের কাছে ওই পরিমাণ সেবাটা আমাকে নিশ্চিত করতে হবে। কারণ দেখেন, পাশের দেশের যদি বেতন বেশি, আমার কম হলে এটা আসলে দেশের জন্য খুব সুখকর না। কিন্তু আমি বেতন বাড়াবো, পাশাপাশি সেই অসৎ কার্যকলাপ, সেই সেবার মান খারাপ বা এটা যদি হয়, তাহলে তার এই বৃদ্ধির কোনো অর্থ নেই। কাজেই বেতন বাড়ানোর পাশাপাশি তাদের সেবার মান এবং সততাটা নিশ্চিত করতে হবে। এটা আমি মানে একদম বিয়ে করি। শুনেন, আমলাদের ব্যাপারে যে বলেন, শুনেন, সম্ভবত 72 সালে বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে এক সুধী সমাবেশে একটা বক্তৃতা দিয়েছিলেন। সেটা ছিল, উনি আমলাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমলা হয়েও না, মানুষ হও। আমার ধারণা সে কথাটা আমলারা তখনও মানে আমলে নেয়নি, এখনো আমলে নেই। তারা মানুষে নেই, তারা আমলাই রয়েছে। এবং রাজনৈতিক সরকার, যে কোনো রাজনৈতিক সরকার যদি আমলা নির্ভর হয়, সেই সরকারকে বিপদে পড়তে হবে। এটা এই সরকারকেও বুঝতে হবে এবং মেনে নিতে হবে। আমি বিশ্বাস করি এই সরকার আমলা নির্ভরতা কতটুকু আছে জানেন না, যদি থেকেও সেটা থেকে সরে আসতে হবে না। আমলারা কিন্তু কারো বন্ধু নয়, তারা আমলারা না, নিজেরা। আমরা কয়েকদিন আগে দেখলাম যে ডেইলি স্টারে বাংলাদেশে প্রথিতযশা বুদ্ধিজীবী সিরাজুল চৌধুরী স্যার বলেছেন যে বাংলাদেশ এখন একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র। আমি সেটাই বলছি। ব্রিটিশ পাকিস্তানের যে কলোনিয়াল হ্যাংওভারের যে আমলাতন্ত্র বলছে, সেখান থেকে বাংলাদেশ এক চুলো সরতে পারে নাই, বরং আমলাদের প্রভাব আরো বেড়েছে। আমি তো সেটাই বলছি, আমলারা কিন্তু আমলা। কারণ রাজনীতিবিদরা যদি আমলা নির্ভর হয়ে যান, এটা দেশের জন্য দুর্ভাগ্য, ওই দল বা ওই রাজনীতির জন্য দুর্ভাগ্য তো বটেই। আমলা নির্ভর কোনো রাজনীতিবিদ কখনো, ধরেন আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আমি যদি কিছু না জানি, আমি আমার সচিবের উপর তো নির্ভর করবই। কাজেই ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আগে আমাকে নিশ্চিত হতে হবে যাকে দায়িত্ব দিচ্ছেন তিনি সচিবকে চালানোর মতো পারঙ্গম কিনা। আমি দলীয় বিবেচনায় বা যে কোনো বিবেচনায় চলে আসলাম, আমি কিছুই বুঝি না, আমার তো সচিব নির্ভর না হয়ে লাভ নেই। আপনি দেখেন, একদম স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দুর্নীতির জন্য কোনো আমলার জেল হয়েছে? দুর্নীতির জন্য, মন্ত্রণালয়ের দুর্নীতির জন্য কিন্তু যে মানে শাস্তি ভোগ করতে হয় বা বদনামের ভাগী হতে হয় কিন্তু রাজনীতিবিদদের, এটা সকল রাজনীতিবিদদের ক্ষেত্রে। তারপরেও কিন্তু আমি দলমত নির্বিশেষে বলতেছি, রাজনীতিবিদরা এটা থেকে কেন শিক্ষা নেন আমি জানি না। আমি মনে করি রাজনীতিবিদরা যদি আমলাদেরকে পথ নির্দেশনা দেওয়ার মতো পারঙ্গম না হয়, এই দুর্ভোগ থেকেই যাবে, যেটা আপনি বললেন যে বলছেন। আর আমি একটা জিনিস মনে করি, দেখেন, আমাদের একটা লিগেসি হয়ে গেছে যে যখন ক্ষমতা আসে অপরকে দোষারোপ করা। আমরা কিন্তু এই সংস্কৃতি থেকে আমরা যতদিন না বেরোতে পারবো, যেমন আপনি মানে আমাদের রবিউল সাহেব বলছেন যে এই ভোট সংসদ নিয়ে প্রশ্ন তুলছেন, কাউসার সাহেবও তো আপনার বিএনপির জন্ম নিয়েই প্রশ্ন তুলবেন। এই বিতর্কগুলি তো থাকবেই, তাই না? আপনি দেখেন, নির্বাচন কমিশনের কথা বলেন, বাংলাদেশের ইতিহাসে সকল রাজনৈতিক দলের আমরা কোন নির্বাচন কমিশনটা সকলের
সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে, প্র্যাকটিসটা এরকম, তাই না? তো এই প্র্যাকটিসগুলি থেকে আমাদের বেরোতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে দেশের কল্যাণ চাই, আমরা পারস্পরিক, বিএনপিও রাজনৈতিক দল, আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ তার এই 10 বছরের শাসন আমলে যে কোনো কারণে মানে কিছু কিছু তো মানে বড় বড় যেগুলো, যেমন আজকে যে আমি যেভাবেই দেখি না কেন এই যে ঘর দেওয়ার যে প্রজেক্টটা, এটা কিন্তু আমি টেলিভিশনে দেখলাম যারা ঘর পেয়েছে তাদের যে রিয়াকশন, তারা তো কোনো দলমত এসবের অবশ্যই এটা অ্যাপ্রিশিয়েট করার মতো, তারা অবশ্যই, তাদের অবশ্যই। নিজের আবেগ অনুভূতি থেকে কিন্তু এই নিশ্চয়ই, কথাটা বলছে। এটা যদি নিশ্চয়ই। বিএনপি দিত তারা একই রিয়াকশন দিত, যদি এরশাদ আমলে তারা ঘর পেত একই রিয়াকশন দিত। তার কাছে কিন্তু রাজনীতি মুখ্য না, তার কাছে তার নিজের একটা মানুষ কিন্তু না খেতে পাক কর্ম, কিন্তু যখন তার মাথার উপর একটা ছাদ নিশ্চিত হয়, জি। এটা কিন্তু আর গৃহহীন মানুষ, এটা আমি আপনি বুঝবো অনেক না। ধন্যবাদ কাজল ভাই। একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। প্রশ্নটা করে ফেলুন আপনি। আমার প্রশ্নটা হচ্ছে যে জনগণের জন্যই তো রাজনীতি। তো আজকে আমি আমার কথাই বলি, গত 2 বছর ধরে আজকের এই অনেক টিভি চ্যানেল বাংলাদেশে হয়েছে, সবগুলোতে দেওয়া থাকে যে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন অমুক নাম্বারে। কিন্তু আজকে তো আরটিভিতে আমি পেয়েছেন, 2 বছর প্রশ্ন ধরে করেন। চেষ্টা করে আজকে যখন ফোন দিলাম তখন অন্য একজন ব্যক্তির সঙ্গে আমার কথা হলো। কেটে গেছে মনে হয়। না, আপনার প্রশ্নটা তো করতে পারলেন না। এত কষ্ট করে যে লাইনটা নিলেন, আপনি আপনার সময়টা নষ্ট করলেন। প্রশ্নটা করে ফেললে ভালো হতো। বছরে পারলেন না। কিভাবে ঢুকলেন সেই আলোচনা না করে, জি কাউসার ভাই যদি একটু বলেন, আবার ফোনটা আবার নাকি ডিসকানেক্ট হয়ে গেছে। দেখেন, শেখ রবিউল আলম অনেকগুলি কথা বলার চেষ্টা করেছেন, আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা তথ্যভিত্তিক হবে, শোনা ব্যক্তিগত যাচ্ছে না। জনগণের। একটু জোরে কাউসার ভাই, একটু লাউডার, কুড ইট বি লাউডার? হ্যাঁ, শেখ শুনতে রবিউল পাচ্ছেন? কিন্তু এবার কিন্তু কিছু তথ্যপত্র দিয়েছে, and আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য সেটা যদি আপনি না, বলেন। দেখুন, আমরা বলতে চাই কি, একটা বিরোধী দল এটা করতেই পারে, কিন্তু আমরা দেখেছি ওনাদের মামলার সংখ্যা বলেন, দুর্নীতির সংখ্যা বলেন, ওই যে ঘুরে ফিরে আর চলে আসে বালিশ, এটা সেটা, এইসব ছোটখাটো ব্যাপারগুলি আসে। আমরা বলতে চাই একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, এই দলটা স্বাধীনতা থেকে শুরু করে এদেশের সকল আন্দোলন, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, আমরা মানুষের পাশে ছিলাম এবং মানুষের পাশে থেকেই কাজ করতে চাই। দেখেন, উনি অনেকগুলি কথা বলেছেন, কাঁধে ভর দিয়ে ক্ষমতায় আসতে হবে। আওয়ামী লীগ কিন্তু কারো কাঁধে ভর দিয়ে ক্ষমতায় কখনো আসেনি, আন্দোলন করেছে, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। দেখুন, আমি যে 3টা উদাহরণ দিই আপনাকে। 2008 সালে আমরা নির্বাচন পেয়েছিলাম, আমাদের স্লোগান ছিল কি, ভোটবাদের অধিকার, দারিদ্র্য মোচনের হাতিয়ার, আমরা সেটা করতে পেরেছি। 2014 সালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এটার সফলতা আমরা পেয়েছি। সারা বিশ্বে আমরা একটা উন্নয়নের রুট মডেল হিসেবে চিহ্নিত হয়েছি, একটা উন্নত জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা চিহ্নিত হচ্ছি। এই যে 2018 সালের নির্বাচন, সেখানে আমাদের স্লোগান ছিল সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, গ্রাম হবে শহর। এই যে কাজল ভাই বললেন, আজকে বাংলাদেশের যে চেহারা বা যে চিত্র দেখেছি আমরা, জননেত্রী শেখ হাসিনা চিন্তা করতে পেরেছেন যে যার ঘর নেই তার উপর একটি ঘরের ছাদ কত জরুরি, এবং উনি এটাও বলেছেন উনি আগামী 1 বছরে এটা বাস্তবায়ন করে যাবেন। এখানে কিন্তু কোটি কোটি টাকার প্রজেক্ট না, আমি যতটুকু জানি 1,60,000 টাকার বরাদ্দ দিয়ে এই ঘরগুলি করা হয়েছে এবং স্থানীয়ভাবে এগুলি করা হয়েছে। দেখুন, আমাদের কিন্তু দিন শেষে 2.5 বছর চলে গেছে, 2.5 বছর পর আবার নির্বাচনে যেতে হবে। আমরা, কাজল ভাই এটাও বলেছেন, নির্বাচন কমিশন কখনো কারো হতে পারে না, আমরা পরাজয় হলে আমরাই তো বলবো এটা হয়েছে, কিন্তু আমরা এটা বলতে পারি আমরা কিন্তু নির্বাচন কমিশনকে একটা ইনস্টিটিউট দাঁড় করাতে পেরেছি, ছবিযুক্ত ভোটার, ইভিএম এ ভোটার, বা এই যে বিষয়গুলো আধুনিক ডিজিটাল করার যে বিষয়টা সরকার একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে পেরেছে, এটার সুফল হয়তো আমরা অনেক ভবিষ্যতে ধন্যবাদ মিস্টার কাউসার। শেখ রবিউল যদি বলেন, একদম শেষ পর্যায়ে আমরা না, ভোটার লিস্ট নির্বাচন কমিশনকে সরকার দাঁড় করাতে পেরেছে প্রতিষ্ঠান হিসেবে। না, এখন তো নির্বাচন কমিশনে ভোটার লিস্টও লাগে না, ভোটার ছাড়াই তো সব ভোট হয়ে যাচ্ছে আগের রাত্রে। এটা কোনো প্রয়োজন না, নাই, এটা বলা যাবে, এর মধ্যেই চলে আসে। কিন্তু এখন ভোটার লিস্টের দরকার যারা নাই, শীতকালে ছবিযুক্ত ভোট দিচ্ছে ভোটার লাইন লিস্ট। দাঁড়িয়ে, আমি ওই জায়গায় ছিলাম তাদেরকে না। আমি আমাদের বলছি যে মানতে জায়গা হবে। দেখেন, এই যে আপনারা প্রধানমন্ত্রী এদের ঘর নেওয়ার যে করছেন। উদ্যোগটা নিয়েছেন, জি। তাই না? এদের এটা ভালো কাছে তো উদ্যোগ আবার ছিল। যেতে হবে ভোটের কিন্তু জন্য। আপনি যদি দেখেন যে এই ঘর যে নির্মাণের ক্ষেত্রে যে হারে দুর্নীতি হয়েছে, যে মানহীন ঘর, অনেকে পেয়ে বলেছেন যে প্রধানমন্ত্রীর ঘর প্রধানমন্ত্রী নিয়ে যাক, এই ঘরের দরকার নেই, এটাও আসছে মিডিয়াতে। আবার
আপনি যদি দেখেন সেই ঘর পাওয়ার জন্য টাকা পয়সা দিতে হয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং জনপ্রতিনিধিদের, সে চিত্র এসেছে। তখন দুর্নীতি তো সেই জায়গায়, স্বজনপ্রীতি সেই জায়গায়, দলীয় বিবেচনা সেই জায়গায় আমরা আপত্তি জানাচ্ছি। আপনি উন্নয়নের কথা বললেন, ঢাকা শহরে পৃথিবীর বসবাসের অযোগ্য শহর, দামেস্কের পরই তার অবস্থান, তাই তো? আপনি 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আপনি স্বাস্থ্য খাতে যান, স্বাস্থ্যসেবা নেই। উন্নয়নটা কোথায় হলো? কাদের হলো? আওয়ামী লীগের নেতাদের বিত্ত বৈভব বেড়েছে। আপনি যদি ঘরের মধ্যে একটা সিন্ধুকে খোঁজ করেছে, ওই ক্যাসিনো কাণ্ড মনে আছে, ইনু ব্রাদার্স, তাদের বাসার মধ্যে পাওয়া গেছে 26 কোটি টাকা। উন্নয়ন তো ওনাদের হয়েছে, ওনাদের উন্নয়ন হয়েছে, জনগণের কোনো উন্নয়ন হয় নাই। আরেকটা কথা উনি বারবার বলছিলেন, কাজল ভাই বলছিলেন যে নির্বাচন কমিশন সবসময় এরকম হয়। কাজল ভাই, এরকম হয়নি। গত দুটি নির্বাচন কমিশন এরকম হয়েছে। আমি বলেছি কোন নির্বাচন কমিশনই কারো কাছে প্রিয় হয় না, যেমন আমরা 91, 96, 2001, 2008 ভালো নির্বাচন করেছিলাম। বিতর্কের ঊর্ধ্ব থেকে ভালো নির্বাচন করতে পেরেছেন নির্বাচন কমিশন দিয়ে, কারণ তারা একটা ইনটার্ম সরকারের অধীনে ছিল। আপনি একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে স্বাধীনতা কাগজে দিয়ে তার কাছ থেকে ভালো নির্বাচন করতে পারবেন না যদি সরকারের ক্ষমতায় যে কোনো মূল্যে থাকার মানসিকতা থাকে। সেটাই হচ্ছে আমাদের সমস্যা। আরেকটা বাক্য আমি বলে শেষ করব, সেটি হচ্ছে যে উনি বারবার বলছিলেন যে আমাদের সময়ে আমাদের 69,000 কোটি টাকা বাজেট ছিল, আমাদের যে খাতওয়ারি বরাদ্দ ছিল, স্বাস্থ্যসেবা, জনসেবা, শিক্ষার মান খারাপ ছিল হচ্ছে, আপনারা 10 গুণ বরাদ্দ বেড়েছেন, মানুষের উপকার পেয়েছে? কোনো জায়গায় পায়নি। স্বাস্থ্য খাতে আপনাকে একটা তথ্য দিই, আমাদের সময় মাত্র 2000 কোটি টাকা বরাদ্দ ছিল স্বাস্থ্য খাতে, এখন 32,000 কোটি টাকা করেছেন, 15 গুণ বাড়িয়েছেন, স্বাস্থ্যসেবার মান বাড়িনি। আমাদের সময় রাষ্ট্রীয়ত্ব খাত থেকে স্বাস্থ্যসেবায় একজন মানুষকে 37% যোগান দেওয়া হতো, এখন দেওয়া হয় 21% মাত্র, বাট 16 গুণ বাড়িয়েছেন বাজেট। এই বাজেট বাড়িয়েছেন জনগণের কাছ থেকে অধিকারে ভ্যাট এবং ট্যাক্স কালেকশন করে। বড় বাজেট মানে ভালো বাজেট নয়, ঋণ নির্ভর বাজেট করেছেন, জনগণের অর্থায়নে বাজেট করছেন, জনগণকে তার সুবিধা থেকে বঞ্চিত করছেন। আওয়ামী লীগের এই যে জায়গা আছে, আরেকটা কথা আমি বলি, সুদানের কথা আপনি বললেন, ঋণ দিয়েছি, শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি, রিজার্ভের এগেনস্টে আপনি ঋণ দিয়েছেন, বাংলাদেশে কোনদিন রিজার্ভের এগেনস্টে ঋণ দেওয়া হয়নি। আপনার এডিপির 2,25,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, তার 2,14,000 কোটি টাকা বিদেশিক ঋণ নির্ভর। আপনি 2,14,000 কোটি টাকা বিদেশ থেকে ঋণ নিয়ে বাজেট করছেন, আপনি 65 কোটি টাকা দিয়েছেন, সুদানকে অনুদান দিয়েছেন, সস্তা রাজনীতি করছেন এবং ধরেন নিজের জনগণকে বঞ্চিত করে আন্তর্জাতিক আঞ্চলিক পর্যায়ে সস্তা রাজনীতি স্থাপন করছে আওয়ামী লীগ। শুধুমাত্র কি অনির্বাচিতভাবে ক্ষমতায় আছে সেই লজ্জা ঢাকার জন্য, আর আগামীতে নির্বাচন ছাড়া কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই প্রক্রিয়া অনুসরণ করছে। আওয়ামী লীগের অনির্বাচিতভাবে নির্বাচিত হওয়ার পেছনে কি আর কারো কোনো দায় নেই? আপনাদের কোনো দায় নেই? আমি সাধারণ মানুষ হিসেবে তো আমার ক্ষোভটা ওইখানে। আমি যদি বলি যে আওয়ামী লীগ, আপনারা যে বলছেন আপনাদের কোনো দায় নেই, রাজনৈতিক দলগুলির কোনো দায় নেই আওয়ামী লীগের এই যেমন বিগত নির্বাচনের কথা, আমি একজন সাধারণ মানুষ হিসেবে তো আমি আওয়ামী লীগের চেয়ে অন্য দলগুলিকে বেশি দোষ দেবো, কারণ তারা নির্বাচনে আসার কথা বলে যেই খেলাটা খেললো, আওয়ামী লীগ সুযোগটা পেয়েছে। আপনারা জোট করলেন, কি করলেন, ইয়েটা আপনি সেটা না, আমি তর্ক করছি না, আমি তর্কের কথা না, কিন্তু সেটা না। রাষ্ট্র একটা অবাধ ভোটের আয়োজন করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আওয়ামী লীগের সরকার রাষ্ট্র যখন করে না, তখন যারা অন্য পার্টি তারা কি করেছে? আপনারা তো আমি ট্রাইড, আমরা আমাদের মতো সর্বোচ্চ করেছি। এই দোষটা আমি মনে করি মানুষের কিন্তু ক্ষোভটা অন্যান্য দলগুলির প্রতি, কারণ মানুষ অন্যান্য দলগুলিকে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তীতে যে ধরনের রিয়াকশন আশা করেছিল, লিপ সার্ভিস যতটা হচ্ছে মাঠে ওই রিয়াকশনটা দেখা যায়নি। এটা হচ্ছে সাধারণ মানুষ হিসেবে আমার প্রতিক্রিয়া। লাস্ট 1 মিনিট আমরা শেষ করব অনুষ্ঠান। আমরা বলি কি, আমাদের ভোটার এবং জনগণকে মানতে হবে, তাদের কাছে যেতে হবে। আসলে এই দলটি ক্ষমতায় থেকে দল করেছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল, দীর্ঘদিন ছিল একটা পাড়ার মহল্লে, তাই না? এখনো দেখেন, লক্ষ্য করে দেখবেন, মাঠে ময়দানে নেই, টকশোতে আছে, বিভিন্ন ইস্যু খুঁজে বেড়ান, ইস্যুতে কোনো অবস্থায় ক্ষমতায় আসা যায় কিনা বা কেউ ক্ষমতায় বসিয়ে দেওয়া যায় কিনা। বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটার বাংলাদেশে হতে দেবে না। আমরা আগামী নির্বাচনেও জনগণের ভোটের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো, আমাদেরকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেবে। অনেক ধন্যবাদ তিনজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে সবাই মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.